এসবের সাথে যুক্ত তাদের আমি চিনি না। নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করেছে তার পরিপ্রেক্ষিতে ডক্টর সুকান্ত মজুমদার কি বলল আপনাদের কিন্তু সেটা শোনা দরকার। সুকান্ত মজুমদার বেশ কিছু পয়েন্টের উপর কথা বলেছে এবং তিনি এই পয়েন্টগুলোকে বেশ গুছিয়েও বলেছেন এবং সবাইকে বোঝানোর চেষ্টাও করেছেন যে তিনি কি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। তো চলুন একবার শুনে নিই ডক্টর সুকান্ত মজুমদারের সেই বক্তব্য, তিনি কি বলতে চাইছেন। তারা একটি প্রসেসের মাধ্যমে উঠে এসেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে আপনার স্বাস্থ্যমন্ত্রকে, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, ক্যাবিনেটটা তো আপনার কাছে, সেই স্বাস্থ্যমন্ত্রকে কোন এমন প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে 4 ঘন্টার মধ্যে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে আবার তাকে অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয় এবং ততক্ষণ পর্যন্ত তাকে পদে টিকিয়ে রাখেন আপনি, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট বলছে যে আপনি ছেড়ে দিন, একে ছেড়ে দিতে বলুন, একে সন্দীপ ঘোষকে সরান। তো কোন প্রসিডিওরের মাধ্যমে হচ্ছে? এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত। দ্বিতীয়, উনি বলছেন যে সুপ্রিম কোর্টে 17 তারিখে মামলার ডেট আছে, ছাত্রদের যেন ক্ষতি না হয়। সুপ্রিম কোর্ট ডাক্তারদের ক্ষতি করবে বা এমন কোনো জাজমেন্ট দেবে যার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হবে, সেটা উনি আগে থেকে জানতে পারছেন কি করে? এই ধরনের বক্তব্য তো ভারতবর্ষের জুডিশিয়ারির উপর, জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রশ্ন করবে, আমাদের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর তাছাড়া আপনার পুলিশ যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার, কভার আপ করার এবং আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে। বলছে আমি সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি থাকে, ডিজিপি থাকে, আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকারটা তো আপনিই চালান। এবং তিনি যে কুনাট্য করলেন, অদ্ভুত ব্যাপার, দোষ চাপালেন জুনিয়র ডাক্তারদের উপরে। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার যারা আছেন, বয়স অল্প, অত্যন্ত মেধাবী ছাত্র, তারা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন কলকাতাতে পড়তে এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে। তারা অত্যন্ত মেধাবী এবং তাদের উপরেই স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত টিকে থাকে। নচেত তারা তাদের অবর্তমানে তখন সিনিয়র ডাক্তারদেরকে অনেক চাপ নিতে হয়। কিন্তু সেই ডাক্তারবাবুদেরকে আপনি লাইভ করবেন না, এই অজুহাতে মিটিংটা আপনি ভেস্তে দিলেন। অথচ আমরা দেখছি যে আপনার যখন জেলাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, যে মিটিংয়ে দাঁড়িয়ে আপনি পুলিশ অফিসার থেকে শুরু করে তাদেরকে গালিগালাজ করেন, এমনকি বডি শেমিংয়ের মতো কাজ করেন, সেটা পর্যন্ত লাইভে করেন আপনি। কিন্তু আপনার লাইভ কেন আপনি লাইভটা মানছেন না? তার কারণ হচ্ছে আপনার সব লাইভে, এই যে ধর্নামঞ্চ এলেন, ধর্নামঞ্চে এসেছিলেন কেন? অন্যের কথা শুনতে হবে তো, আপনি তো নিজে বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি, এবং আপনি তার পণ্ডিত এসে তার বচন দিলেন, আপনি চলে গেলেন সেখানে, আশীর্বাদ দিলেন, আশীর্বচন দিতে এসেছিলেন সেখানে। আরে আলোচনা মানে দুপক্ষের আদান এবং প্রদান, মতের বিনিময়। আপনি অন্যের মতই শুনছেন না। লাইভে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না। এই যে মানসিকতা, যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, যে রাজতান্ত্রিক মানসিকতা, সেই জন্য আপনি লাইভে যেতে পারছেন না। আপনার বিনীত গোয়েল প্রথম দিন থেকে প্রমাণ লোপাটের সমস্ত চেষ্টা করে গেল। আমি প্রথমেই বলেছি, আপনাদের সামনে বিনীত গোয়েল বলেছেন এক্সটার্নাল ইঞ্জুরি নিয়ে মিথ্যে কথা। আপনার ডিসি নর্থ টাকার অফার করলেন, আপনার ডিসি সেন্ট্রাল মিথ্যে ছবি দেখালেন, সার্জেন্টকে ফরেন্সিক এক্সপার্ট বানিয়ে দিলেন। এত তাড়াতাড়ি এমডি করা যায় জানলে পরে তো পশ্চিমবঙ্গের সকল ডাক্তারবাবু যারা এমডিতে চান্স পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে ডিসি সেন্টারের কাছে যেতে, ইন্দিরা ম্যাডামের কাছে যেতে, ফটাফট এক একজন, কাউকে ফরেন্সিক, কাউকে অমুক, কাউকে অমুক, উনি ডিগ্রি দিয়ে দেবেন। এত তাড়াতাড়ি স্ট্রিম চেঞ্জ করা যায়, উনি একমাত্র পারেন, আর তো কেউ পারেন না।